একটু পরে যা দেখলাম তা দেখার জন্য একটু প্রস্তুত ছিলাম না। নতুন বউ এত রাতে ছাদে আসছে, মানে জান্নাত আপু আসছে। আর আইসাই এই শয়তানগুলো, তোরা এখানে কি করিস? আর তোরা রাজীবকে এভাবে আটকিয়ে রাখছিস কেন? যা এখান থেকে, কাজ নেই তোদের? যাচ্ছে আপু। আর তুই এখানে কি করিস? খালি বন্ধুদের সাথে আড্ডা আর আড্ডা, তাই না? আজ থেকে তুই আমাকে টাচ করবি না, শয়তান একটা। বলেই চলে গেল। আর আমি আবুলের মতো দাঁড়িয়ে ওর যাওয়া দেখছি। এটা কি হলো আমার সাথে? আমি তো যেতেই চাইছিলাম, কিন্তু বন্ধুরাই তো যেতে দিল না। এখন কি হবে আমার? পরে আমি জলদি করে ঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু ঘরে ঢোকার আগেই ওই আহাম্মক, তোর কি কাণ্ডজ্ঞান হবে না? নতুন বউকে ঘরে একা রেখে বন্ধুদের সাথে আড্ডা দেস? যা যা ঘরে যা, দেখ কপালে কি আছে। যাচ্ছি, দেখি কি আছে কপালে। পরে আমি ঘরের দরজার সামনে গেলাম। একটু হালকা করে দরজা খুলে দেখি বিছানা দুইটা করা, একটা খাটে আর একটা নিচে করা। তাই আমি ভিতরে ঢুকে বললাম, এই নিচে বিছানা করছো কেন? কেন মানে? এখানে ঘুমানোর জন্যই তো করা হয়েছে। না, তুমি আমার সাথে বিছানায় শোবে, তুমি নিচে শুতে পারবে না। হেই মিস্টার, আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে। কিসের ভুল? আমি নিচে ঘুমাবো না, তুই ঘুমাবি। যা নিচে ঘুমা। কি আবল তাবল কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথাটা একদম ঠিক আছে। তুই যা নিচে ঘুমা, আর খবরদার আমাকে ছুবি না বলে দিলাম। না, আমি নিচে ঘুমাবো না। আর তুমি আমার বউ, আমি তোমাকে ছুবো না তো কাকে ছুবো বলো? কারো ছোঁয়া লাগবে না, তুই নিচেই ঘুমাবি, আর আমাকেও ঘুমাতে দে। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি কোনোদিন নিচে ঘুমাই নাই যে এখন ঘুমাবো। ঘুমাস নাই? এখন ঘুমাবি। বলেই জান্নাত আপু খাটে শুয়ে পড়লো। আর আমি কোনো কথা বলতে পারলাম না। আমি কি করব তাই বাধ্য হয়ে নিচে শুয়ে পড়লাম। দূর ঘুমো আসছে না তো, ভালো লাগছে না। বাসর ঘরে নাকি এমন হয়? তাহলে বলবো কারো কপালে যেন এমন না হয়। ও আল্লাহ, তুমি কই? একটা দড়ি ফেলাও, আমি উপরে উঠা যাই। আর ভালো লাগে না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি, কখন বুঝি নাই। সকালে যখন ঘুম ভাঙলো দেখি আমি নড়তে পারছি না। তাই ভালো করে চোখটা খুলে দেখি জান্নাত আপু আমার উপরে শুয়ে আছে। তাই আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। না জানি আবার কি বলবে। আমি উঠছি তাই জান্নাত আপুর ঘুম ভেঙে গেছে। আর উঠেই, ওই তুই উঠলি কেন? না মানে তুমি আমার উপরে শুয়ে আছো, তাই ভাবলাম যদি আমি ছুঁই তাহলে তোমার সমস্যা হবে। এটা বলে আমি বাথরুমে ফ্রেশ হতে চলে আসলাম। ওকে কোনো কথা বলতে দিলাম না, আর কিছু বলার নাই। যে মেয়ে তার স্বামীকে নিচে ঘুমাতে দেয় তার সাথে আমার কথা নাই। আমার অনেক কষ্ট হয়েছে নিচে শুয়ে। আমার মনে হয় জান্নাত আপু আমাকে ভালোবাসে না। যদি ভালোই বাসতো তাহলে এমন করতে পারতো না। আমি ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি জান্নাত আপু নেই, মনে হয় বাইরে গেছে। তাই আমিও আর খোঁজাখুঁজি না করে কলেজের ড্রেস পরে রেডি হয়ে বসার ঘরে গেলাম। গিয়ে দেখি সবাই বসে আছে। আর আমাকে কলেজ ড্রেস পরে দেখে আম্মু বলল, কি রে, তুই কি কলেজে যাবি? যাব। কেন, যেতে কি মানা আছে নাকি? মানা থাকবে কেন? বলেছিলাম তুই কালকে বিয়ে করলি আর আজই কলেজে যাবি, তাই বলছিলাম। না আম্মু, আজই কলেজে যাব। আর বিয়ের জন্য কি আমার পড়ালেখা থেমে যাবে নাকি? আমি আমার মতো চলবো। আচ্ছা, খেয়ে যা, তোর সাথে পরে কথা বলবো। না, আমি এখন খাবো না, একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আচ্ছা যা। আমি চলে আসলাম, কিন্তু জান্নাত আপুকে কিছুই বলিনি। আর ওর দিকে তাকাইও নাই, তাকিয়ে লাভ নাই, কারণ রাতে যে কাজ করেছে এরপরে আমার মনে হয় শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে। আমি কলেজে চলে আসলাম। যেই না কলেজে গেছি দেখি সবাই আমাকে দেখে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। তাই ওদের কাছে গিয়ে বললাম, কি রে এইভাবে তাকিয়ে আছিস কেন? কি দেখিস? তুই কাল বিয়ে করলি আর আজ কলেজে? কেন, আসতে পারি না মনে হয়? আসতে পারিস, কিন্তু এখন নতুন বিয়ে হয়েছে। ওই তুই ভাবির সাথে মজা করবি কয়দিন, আর তুই কলেজে চলে আসলি, তাই বললাম। আমার ইচ্ছা, আমার যখন মন চাই কলেজে আসবো, যখন মন চাইবে না কলেজ থেকে চলে যাব। ওরা আর কিছুই বলল না। ওরা বুঝে গেছে আমার মন খারাপ, তাই এমন করছি। পরে আমি সব ক্লাস করে বের হলাম। যেখানে আমি একদিনও সব ক্লাস করি না সেখানে আমি আজ সব ক্লাস করছি। আর তা দেখে অবাক সবাই। আমার ফোন বন্ধ ছিল, কেউ ফোন দিতে পারবে না। তাই একটা কাজ করি, তাহলে তো বন্ধুদের সাথে আড্ডা দেই, তখন দেখি মন ভালো হয় নাকি। পরে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। প্রায় রাত 8টা পর্যন্ত আড্ডা দিলাম। পরে মোবাইল খুলে দেখি মায়ের আর বাবার নাম্বার থেকে 100টা কল আসছে, আর জান্নাত আপুর নাম্বার থেকে 150টার মতো। তাই আমি ভাবলাম বাসায় কিছু একটা হয়েছে কিনা, তাই তাড়াতাড়ি বাসায় রওনা দিলাম। হাঁটতেছি, এমন সময় দেখি জান্নাত আপুর ফোন আসছে। আমি ওর ফোন ধরলাম না, আবার হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটতেই মায়ের নাম্বার থেকে ফোন আসলো, রিসিভ করলাম। মা বলো। হারামজাদা, তুই সারাদিন ধরে বাসায় ফিরিস না, আর তোর ফোন বন্ধ কেন? মা, আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তাই দেরি হয়ে গেছে, আর ফোন এমনি বন্ধ করে রেখেছিলাম। তুই এক্ষুনি বাসায় আয়। বাসার কাছে আছি, আসছি আমি। পরে ফোন কেটে দিয়ে বাসার দিকে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতে দরজা খুলে গেল। মনে হয় আমার জন্য অপেক্ষায় ছিল।
আমি ভিতরে ঢুকে অবাক। আমি ঘরের ভিতরে ঢুকে দেখি মা বাবা, জান্নাতের মা বাবা সবাই বসার ঘরে বসে আছে, কিন্তু জান্নাত আপুকে দেখছি না। জান্নাত কই গেল? আইসে হারামজাদা। ওই কই ছিলে তখন? তুই জানিস ঘরের কি অবস্থা? কি হয়েছে ঘরে? তুই জানিস বৌমা এখনো কিছু খায়নি, সেই সকাল থেকে না খেয়ে আছে। ও কেন না খেয়ে আছে? তুই নাকি ওর সাথে রাগ করেছিস, তাই না খেয়ে আছে। আমি দেখছি বলে নিজের ঘরের কাছে আসলাম। দেখি গেট লাগানো। কয়েকবার টোকা দিলাম, পরে আমার কণ্ঠ পেয়ে দরজা খুলে গেল। দরজা খুলতে দেরি, কিন্তু আমাকে টেনে নিতে দেরি হলো না। আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে দরজা লাগিয়ে শুরু করে দিল। কি শুরু করলো বুঝেন নাই তো? দাঁড়ান বুঝিয়ে বলি। জান্নাত আপু আমাকে ভিতরে নিয়ে আমার সুন্দর গায়ের উপরে ভালোবাসার অত্যাচার শুরু করে দিল। কি হচ্ছে এটা? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তো, ছাড়ো। চুপ করে থাকো, বেশি কথা বলবে না। যা করছি করতে দাও। সারাদিন কষ্ট দিয়ে তো মন ভরেনি, একটু আদর করছি তাও ওনার সমস্যা। আমি কিভাবে কষ্ট দিয়েছি? তুমি তো আরামে আছো তাই না? আর এখন কেন কান্না করছো? আমি কই আরামে আছি? তুমি না থাকলে যে আমার কিছুই ভালো লাগে না। আর আমি জানি তুমি কেন এত রাগ করে আছো। তুমি সারাদিন মোবাইল কেন বন্ধ করে রাখছো, এটা বলো। আমার ফোন আমি বন্ধ করেছি, এতে তোমার কি? তুমি নিজের মতোই থাকো, আর আমি তোমার উপর রাগ করিনি। আর তুমি সারাদিন না খেয়ে আছো কেন? যাও খেয়ে নাও। আমি তো তোমাকে ছাড়া খাবো না। আগে তুমি খাবে, পরে আমি খাবো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। না খাইলে নাই, আমি খাবো না। আর আমি কেনই বা রাগ করবো তোমার উপরে? তুমি তো কোনো অন্যায় করনি যে আমি রাগ করব। না, আমি কালকে তোমার উপর অন্যায় করেছি, দোষ করেছে তোমার বন্ধুরা, কিন্তু আমি শাস্তি দিছি তোমাকে, আর এই শাস্তির ফল পাচ্ছি আমি। আমি তো তোমাকে কিছু বলিনি যে তুমি শাস্তির ফল পাচ্ছ। আর তুমিও বা কখন আমাকে শাস্তি দিলে? আমার তো মনে নেই। আমি জানি তুমি যা করো সব সঠিক কাজ করো। তুমি তো কোনো ভুল করতে পারো না, সব ভুল তো আমি করি। দেখো, সারাদিন অনেক কষ্ট দিয়েছ, প্লিজ আর কষ্ট দিও না। আমি আর নিতে পারছি না, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি কোনো ভুল করো নাই, আমিই ভুল করেছি। আর আমি তোমাকে এখন সারাদিনের সব ফুলের মাসুল দেব। আগে তুমি খাবার খেয়ে নাও। কি মাসুল দিবে শুনি? যা করার করব, আগে খেয়ে নাও। চলো খাবার খাবে, আমার অনেক ক্ষুধা লাগছে। চলো। না, আমি খাবো না। কেন খাবা না? আমি তো মাপ চেয়ে নিছি, তাও কেন খাবে না? তুমি না খাওয়াই দিলে আমি খাবো না। ও তাই বুঝি? আমার পিচ্ছি বরটা আমার হাতে খাবে বুঝি? যাও, অনেক ক্ষুধা লাগছে। পরে জান্নাত খাবার আনতে গেল। আর আপনারা ভাবছেন হয়তো আমি কেন এত তাড়াতাড়ি মাফ করলাম। আরে ভাই, বড়টা তো আমার, তাহলে আমি রাগ করলে তো আমারই ক্ষতি হবে তাই না? যদি আমি রাগ করি তাহলে তো ভালোবাসা পাবো না, তাই আর রাগ করি নাই। একটু পরে জান্নাত খাবার নিয়ে আসলো। দেখি 2টা প্লেট নিয়ে আসছে, তাই আমি বললাম, এই তুমি 2 প্লেটে খাবার আনছো কেন? শুধু কি তুমি খাবে, আমি খাবো না? দুজনে 1 প্লেটে খাবো। তুমি আমায় খাইয়ে দিবে আর আমি তোমায়। কি খাবে না আমার হাতে? ও মা, বলতে দেরি ভাত এনে খাইয়ে দিতে দেরি হলো না। পরে আমিও খাইয়ে দিলাম। এভাবে খাওয়ানোর পর জান্নাত প্লেট ধুয়ে বাকি সব কাজ করে রাত 10টার দিকে রুমে আসলো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু উনি এসে টানাটানি শুরু করে দিল। এই ওঠো, ওঠো। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো তাই। আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম তুমি খাটে শোবে আর আমি নিচে ঘুমাবো। কি বললি? তুই নিচে ঘুমাবি মানে? তুই এখানে আমার পাশে ঘুমাবি। আর যদি এখন আমাকে ছাড়া অন্য জায়গায় শুবি, তাহলে তোর খবর করে ছাড়বো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো করে বললেই তো হয়। এত ভয় দেখাও কেন? আমি তো তোমায় ছাড়া ঘুমাবো না, শুধু একটু দুষ্টামি করছিলাম তাই আর কি। এখন শুয়ে পড়ো, আমি লাইট বন্ধ করে আসছি। আমি শুয়ে পড়লাম। পরে জান্নাত লাইট বন্ধ করে ডিম লাইট আলো জ্বালিয়ে দিল। আহ, কি রোমান্টিক সময় রে ভাই। লাল ডিম লাইটের আলোতে জান্নাতকে একদম পরীর চেয়েও সুন্দর লাগছে মনে হয়। জান্নাত আমার বুকের উপর শুয়ে। কি দেখছো এমন করে? আমার পরীর চেয়েও সুন্দর বউকে দেখছি। শুধু কি দেখেই যাবে নাকি আর কিছু করবে? আর কি করব? না, কিছু করা লাগবে না, তুমি ঘুমাও। বলেই আমার বুকের থেকে বালিশে শুয়ে পড়ল। এই, আমি তো মজা করছিলাম, তুমি কি রাগ করলে? ওকে জোর করে আমি আমার বুকে নিয়ে আসলাম। ছাড়ো আমায়, ছাড়ো। না, ছাড়বো না। আমি আমার বউকে ধরেছি, তোমার কি? তাই তো। আচ্ছা, আমার একটা কথা রাখবে? কি কথা বলো? আমি তোমার সব কথা দরকার পড়লে আমার জীবন দিয়ে রাখার চেষ্টা করব। জীবন দেওয়া লাগবে না, শুধু ভালোবাসা দিলেই চলবে। কি কথা বলো? আমার না একটা বেবি লাগবে, তোমার মতো। তাই বুঝি? তার জন্য কি করা লাগবে একটু শুনি। কেন, তুমি মনে হয় জানো না? আমি তো পিচ্ছি মানুষ, আমি কি করে জানবো? তুমি আমার বড়, তাই তুমি শিখিয়ে দাও। তাই বুঝি আমার পিচ্ছি বর? আর কিছু বলতে পারলাম না, তার আগে ইতিহাস গড়া শুরু হয়ে গেছে।
এই ইতিহাস কোথাও কোনোদিন বইয়ে পাওয়া যাবে না, শুধু বিবাহিতরাই বলতে পারবে। সকালে ঘুম ভাঙার পর দেখি জান্নাত আমার বুকের উপর নেই। তাহলে গেল কই? ওই তো বাথরুম থেকে গুনগুন গানে আওয়াজ আসছে। তার মানে বাথরুমে আছে মনে হয়, গোসল করতে গেছে। তাই আমি আবার ঘুমিয়ে পড়লাম, কারণ যে পর্যন্ত জান্নাত আমাকে ডাক না দিবে সেই পর্যন্ত আমি উঠবো না। একটু পরে দেখি বাথরুমের দরজা খোলার শব্দ পেলাম, তাই তাড়াতাড়ি আবার শুয়ে পড়লাম। চোখ হালকা খুলে দেখি জান্নাত ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে, কিন্তু মনে হয় সাজায় মন দিতে পারছে না। একটু পরে আমার কাছে আসতে লাগলো, তাই আমি আবার চোখ বন্ধ করে ফেললাম। আমার কাছে এসে আমার কানের ভিতর মনে হয় ওর চুলগুলো দিয়ে সুরসুরি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও তো জানে না আমার সুরসুরি নেই, তাই দিয়ে লাভ নেই। একটু পরে আর সহ্য করতে না পেরে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। আহ, কি আনন্দ! এই আনন্দ কি আর সহ্য হয়? তাই আমিও রেসপন্স করা শুরু করে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সুখের সাগরে ভাসলাম আমরা দুজনে। জান্নাত যখন ছাড়া পেল, ওরে দুষ্টু পিচ্ছি বড় আমার, জেগে মজা নেওয়া হচ্ছে তাই না? তো কি করব? ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। পরে দেখি বাথরুম থেকে বের হচ্ছ, তাই ভাবলাম একটু দুষ্টামি করি, যদি কোনো ভালো কিছু হয়। তাই নাকি? তো কি ভালো হয়েছে শুনি? এই যে হয়েছে, এটাই তো ভালো। যা দুষ্টু, তোমার কোনো শরম নেই। শরম থাকলে কি সিনিয়র আপুর সাথে প্রেম করতাম নাকি? আপু বলবা না, নইলে খেয়ে ফেলবো। আচ্ছা, লবণ মরিচ নিয়ে আসো আর খাওয়া শুরু করো। লবণ মরিচ লাগবে না, এমনিতেই কাঁচা খেয়ে ফেলবো। ছি ছি, তোমার ঘৃণা নেই? তুমি আমাকে কাঁচাই খেয়ে ফেলবে? তোমাকে কাঁচা খাবো না, রান্না করে খাবো, এটা আমার ব্যাপার। আচ্ছা খেও, শুধু বলো কোথা থেকে খাওয়া শুরু করবা। বলছি না এটা আমার ব্যাপার। তুমি চুপ থাকো আর রেডি হয়ে নাও, একসাথে কলেজে যাবো। সে না হয় নেব, কিন্তু তার আগে আরো একটা দাও না গো। কি দিব? একটু আগে যা দিলা ওইটা আবার দাও। আর না, অনেক দেরি হয়ে যাচ্ছে, যাও বলছি, রেডি হয়ে নাও। না, আগে দিবা তারপরে। ওই তুই যাবি নাকি? আর কথা না বলে দিলাম বাথরুমে দৌড়, কারণ আমি জানি জান্নাত রেগে গেলে তুই তোকারি শুরু করে দেয়। আমি জান্নাতের এই চেহারাটাকে অনেক ভয় পাই। বাথরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে কলেজের ড্রেস পরে রেডি হয়ে খাবার খেতে গেলাম। গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে, আমার মনে হয় আমার জন্য অপেক্ষা করছে, তাই আমিও ওদের সাথে যোগ হলাম। হঠাৎ আউ বলে একটা চিৎকার দিলাম। খাবার খাচ্ছি এমন সময় জান্নাত আমার পায়ে একটা চিমটি কাটলো, তাই আমি চিৎকার দিয়ে উঠছি। আম্মু বলল, কি হয়েছে, এভাবে চিৎকার দিস কেন? কিছু না। মা, মনে হয় ওকে মশা কামড় দিচ্ছে। আম্মু অনেক বড় মশা। চুপচাপ খা। আমি আর কথা না বলে খেতে লাগলাম। জান্নাত আমার সহ বাকি সবার প্লেটে খাবার দিচ্ছে, আর আমরা খাবার খাচ্ছি। পরে আমি বললাম, এই জান্নাত তুমিও খেয়ে নাও। না, পরে খাবো, তোমরা আগে খেয়ে নাও। না মা, তুইও বস, খেয়ে নে আমাদের সাথে। না না, তোমরা খেয়ে নাও। না বসো, খেয়ে নাও। কি করে খাবো? হাতটা কেটে গেছে। কি করে কাটছে তোমার হাত? কিভাবে কাটছে? এই তো রান্নাঘরে পেঁয়াজ কাটতেছে। একটু সাবধানে কাজ করতে পারো না? এ রাজীব, তুই ওকে খাইয়ে দে। আচ্ছা। পরে আমি জান্নাতকে খাইয়ে দিতে লাগলাম, আর ও আমাকে চোখ টিপ মারলো। আমি বুঝে গেছি ওর হাত কাটেনি, ও আমার হাত থেকে খাওয়ার জন্য এই নাটক করছে। এখন থেকে আমিও করব। পরে খাওয়া দাওয়া শেষ করে জান্নাত গেল রেডি হতে, আর আমি সোফায় বসে মোবাইল টিপতে থাকি। একটু পরে জান্নাত রেডি হয়ে আসলো, আর আমি ওকে নিয়ে কলেজের দিকে হাঁটা শুরু করলাম। এই রাজীব, রিক্সা ডাকো। আচ্ছা। পরে রিকশায় উঠে আমি আর জান্নাত কলেজে যাওয়া শুরু করলাম। আমি জান্নাতের হাতের দিকে তাকিয়ে আছি। অনেক ইচ্ছা করছে হাতটা ধরতে, কিন্তু সাহস করতে পারছি না। আমার তাকিয়ে থাকা দেখে জান্নাত নিজেই আমার হাত ধরলো, আর কানে কানে বলল, এত লজ্জা কেন নিজের বইয়ের কাছে? আমি কিছু না বলে একটা মুচকি হাসি দিলাম। একটু পরে কলেজে আসলাম, আর জান্নাত আমায় বলল, ওই একদম সোজা ক্লাসে চলে যাবা, আর খবরদার কোনো মেয়ের দিকে তাকিয়েছো তো তোমার খবর আছে। ঘরে যদি তোমার মতো সুন্দরী এত মিষ্টি একটা বউ থাকে, তাহলে কি কেউ অন্য মেয়ের দিকে তাকাবে? চিন্তা করিও না, তাকাবো না। জানে তুমি কেমন, মেয়ে দেখলে লুচুগিরি করে, সে নাকি মেয়েদের দিকে তাকায় না। এটা তুমি কি বললা? আমি লুচু? লুচু নয় তো কি? আর কথা বলো না, যাও ক্লাসে, আমার ক্লাস আছে, দেরি হয়ে যাচ্ছে। ক্লাসিকে বন্ধুদের সাথে বসলাম আর আড্ডা দিতে লাগলাম। পরে ক্লাসে স্যার আসায় আর বেশি আড্ডা না দিয়ে ক্লাসে মন দিলাম, কিন্তু কিছুতেই মন বসছে না। বারবার কাল রাতের ইতিহাসের কথা মনে পড়ছে। পরে ক্লাস করে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হলাম। ক্যাম্পাসে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে আর কার সাথে কথা বলছে। কার সাথে কথা বলছে তা দেখার জন্য আমি একটু সামনে এগিয়ে দেখার চেষ্টা করলাম। এ কি, এ তো নিলয় ভাই, ইনি তো জান্নাতের সাথে পড়েন। একটু সামনে গিয়ে দেখি কি বলে ওরা। প্লিজ জান্নাত, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি।
তাতে আমার কি? আমি তোমাকে ভালোবাসি না। একটা কথা শোনো, আমি শুধুমাত্র রাজীবকে ভালোবাসি। আরে ও তো পিচ্চি ছেলে, ওকে তুমি কিভাবে ভালোবাসো? রাজীব ছোট হোক আর বড় হোক তাতে তোমার কি? আমি ওকে ভালোবাসি, এটাই সত্য। আর ও যে আমার স্বামী এটা জানো। আর যদি আমার স্বামীর সম্পর্কে একটা খারাপ কথা বলো, আমার থেকে খারাপ কেউ হবে না। একটা পিচ্চি ছেলেকে বিয়ে করছো, আমার মতো হ্যান্ডসাম ছেলে থাকতে ওকে তোমার সাথে মানায় না, তোমাকে শুধু আমার সাথে মানায়। জান্নাত নিলয়কে থাপ্পড় মারলো, আর তাও আমার জন্য। আমি তা দেখে অবাক। তোর কাছ থেকে শিখতে হবে আমাকে কার সাথে মানায় আর কার সাথে মানায় না। জানোয়ার একটা, দূর হয়েছে আমার চোখের সামনে থেকে। আর যদি দেখি আমার সামনে, তোরে ওই দিন আমি শেষ করে ফেলবো। এই বলে জান্নাত চলে আসতে লাগলো, আর নিলয় জান্নাতের হাত ধরলো। আর তা দেখে আমার মাথা গরম হয়ে গেছে, তাই আমি গিয়ে, নিলয় ভাই হাতটা ছাড়েন। আয়শা পড়ছে তোমার পিচ্চি পর। পিচ্ছি হলেও ভালো আছি। আপনার মতো লম্পট না আমি, যে অন্যের বউয়ের হাত ধরে টানাটানি করি। ওর হাতটা ছাড়েন বলছি। যদি না সারি তো কি করবি তুই? আর কিছু বললাম না, ডাইরেক্ট মেইন পয়েন্টের দিকে দিলাম লাথি। আর মনে হয় না বাবা হতে পারবে। নিলয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিলাম। আর ভবিষ্যতে কোনো মেয়ের সাথে কিছু করার আগে 1 কোটিবার ভাববে। আমি জান্নাতকে নিয়ে চলে আসলাম, আর আশেপাশে চেয়ে দেখি সবাই আমার কাজের জন্য হাততালি দিচ্ছে। আর জান্নাত তো আমার দিকে অবাক চোখে চেয়ে রইল। বাসায় এসে আমি কোনো কথা না বলে ঘরে ঢুকে বাথরুমে গেলাম ফ্রেশ হতে, সাথে গোসল করব। কিন্তু শরীরের পানি ঢালার পরে দেখি আমি কাপড় নিয়ে আসি নাই, তাই আম্মুকে ডাকছি। মা, মা, ও মা, আমার কাপড় দিয়ে যাও, আমি তো কাপড় আনি নাই। কে জানি ঘরে আসলো, বুঝলাম না, কিন্তু তাও বললাম, আমি তো কাপড় আনি নাই, একটু কাপড়টা দেন। যেই আসেন ঘরে। পরে আলমারি খোলা শব্দ পেলাম, কিন্তু বাইরে তাকাতে পারছিলাম না লজ্জার কারণে। একটু পরে কে যেন আমার বাথরুমের দরজায় টোকা দিচ্ছে। দরজা খুলে দেখি, আরে এটা তো জান্নাত, তাই আমি ওকে ভিতরে টেনে নিয়ে আসলাম। এই কি করছো তুমি? ছাড়ো, ভিজে যাবো তো। ভিজলে কিছু হবে না, এখন তুমি আমার সাথে গোসল করবে আর আমিও। ছি, কি বাজে হাসি দিলা তুমি। আচ্ছা গোসল করব ঠিক আছে, কিন্তু আমি তো কাপড় নিয়ে আসি নাই। আগে নিয়ে আসি, তারপর না হয় একসাথে গোসল করব। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি এখনই আমার সাথে গোসল করবা। পরে আমি পানির ট্যাপ ছেড়ে দিলাম, দুজনে ভিজে গেলাম। পরে আর কি, বউ পাশে থাকলে যা হয় আমিও তাই করলাম। এইভাবে আমাদের দিনকাল চলে যেতে লাগলো, হাসি কান্না দুষ্টুমির মধ্যে দিয়ে। 1 মাস পর একদিন হঠাৎ জান্নাত বমি করছে আর মাথা ঘুরে পড়ে গেল। আমি তো তা দেখে ভয় পেয়ে গেলাম। সাথে সাথে ডাক্তার আনা হলো, জান্নাতের বাবা মা সবাই আসলো। এরপর ডাক্তার চেক আপ করে যা বলল তা শুনে আমি তো এত খুশি হয়েছি তা বলার মতো না। আমি নাকি বাবা হব, এটা শুনে কোনো বাবারই মাথা ঠিক থাকে না। সবার সামনে জান্নাতকে কোলে তুলে ঘোরাতে লাগলাম, আর জান্নাত তো লজ্জায় লাল হয়ে গেছে। যখন আমার হুঁশ ফিরল তখন আমি নিজে ওকে ছেড়ে দিলাম। পরে বাবা আমাকে মিষ্টি আনতে পাঠালো। আমি মিষ্টি এনে দেখি আমার বাসায় আমাদের আত্মীয় স্বজন ভরে গেছে, আর আমার এবং জান্নাতের বন্ধু বান্ধবীরা বাসায় এসে জান্নাতের সাথে গল্প করছে। আমাকে মিষ্টি হাতে নিয়ে দেখে সবাই ফকিরের মতো ঝাঁপিয়ে পড়ছে। মনে হয় কতকাল মিষ্টি খায় না, শালা সবগুলো ফকির মনে হয়। খাওয়া দাওয়া গল্প মাস্তি শেষ করে সবাই যে যার বাসায় ফিরে গেল, আর আমি জান্নাতকে নিয়ে ব্যস্ত হয়ে রইলাম। জান্নাতের প্রতি আমার পরিবারের যত্ন বেড়ে গেছে। জান্নাতকে আমরা যত্ন করতে লাগলাম এবং কোনো প্রকার কাজ করতে দেওয়া হয় না। এভাবে দেখতে দেখতে আমার ইন্টার পরীক্ষা হয়ে গেল এবং রেজাল্ট দিল। অতটা ভালো করতে পারি নাই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো। আমার পরীক্ষার সময় জান্নাত আমাকে অনেক সাহায্য করেছে। আমি একটু ফাঁকি দিলে আমার কান ধরে পড়াইছে, আর আজকে জান্নাত আপুর কষ্টের ফল পাইলাম। এভাবে আরো কয়েকটা মাস কেটে গেল। একদিন আমি কলেজে গিয়েছিলাম, বাসায় ফিরতেই মা জিজ্ঞাসা করলো, এই তোর জান্নাতের সাথে কি হয়েছে? কই কিছু হয়নি তো। তাহলে সকাল থেকে না খেয়ে আছে কেন? এই অবস্থায় না খেয়ে থাকলেও অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তুমি খাবার ঘরে পাঠিয়ে দাও, আমি দেখছি কি হয়েছে। আমি আমার রুমে গিয়ে দেখি জান্নাত বসে কাঁদছে। আমি গিয়ে কাঁধে হাত দিতেই হাত ছড়িয়ে দেই আর বলে, আমায় একদম টাচ করবি না। কেন কি হয়েছে? আমি তো পুরনো হয়ে গেছি, তাই আবার আরেকজনকে পেয়ে গেছিস। আরে এসব কি আজে বাজে কথা বলছো? আমি আবার কাকে পেয়েছি? তাহলে এইসব কি? তারপর আমাকে কিছু SMS দেখালো, এটা দেখে আমার মাথায় হাত। আমি বললাম, আরে এসব তো আমার এক বান্ধবীর কাজ, ও তোমার সাথে মজা করছে। আমি বিশ্বাস করি না। দাঁড়াও আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। তারপর আমি ওই নাম্বারে কল দিলাম, কল ধরে বললাম, ওই তুই এইটা কি করেছিস? আরে আমি তো মজা করেছিলাম। বন্যা আমার স্কুল লাইফের ফ্রেন্ড, তোর মজা আমার জন্য সাজা হয়ে গেছে।
আচ্ছা তুই ভাবিকে ফোনটা দে। তারপর আমি জান্নাতকে ফোন দিলাম। বন্যা কি বললো আমি কিছুই শুনলাম না। তারপর সরি, আমার ভুল হয়ে গেছে। আমি চুপ করে আছি। আরে বললাম তো সরি, আজ বুঝেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। এর মধ্যে মা খাবার নিয়ে এলো আর দিয়ে চলে গেল। আমাকে খাইয়ে দিবে না? আমি চুপ করে আছি। এবার কথা না বললে কিন্তু আমি ওই দূর আকাশে চলে যাব। কথাটা শোনা মাত্রই আমি জড়িয়ে ধরলাম আর বললাম, ভুল করেও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না, তাহলে যে আমি বাঁচবো না। এটা শুনে কেঁদে দিল আর বলল, এতটা ভালোবাসো আমায়? নিজের থেকেও বেশি। তারপর আমি জান্নাতকে খাইয়ে দিলাম। ধীরে ধীরে ডেলিভারির দিন ঘনিয়ে আসতে লাগলো আর মনে হতে লাগলো আমি জান্নাতকে হারিয়ে ফেলবো না তো। আজকের জান্নাতে ডেলিভারি হবে, না জানি কি হয়। আল্লাহ তুমি দেখো আমার সন্তান আর জান্নাতের যেন কিছু না হয়। আজ যেন ভয়টা আরও বেশি করছে। এখনও ডেলিভারি শেষ হয়নি। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বলল, শুভকামনা রাজীব সাহেব, আপনার মেয়ে সন্তান হয়েছে। আমি তো শুনে কেঁদে দিয়েছি খুশিতে। পরে চোখ মুছে, জান্নাত কেমন আছে? জান্নাত এখন সুস্থ আছে, তবে জ্ঞান ফিরে আসেনি। জ্ঞান ফিরে আসলে সবাই দেখতে পারবেন। এটা বলে ডাক্তার চলে গেল। সবাই আমার মেয়ের কাছে গেল, সাথে আমিও গেলাম। আমার মেয়ে দেখে একদম ওর মায়ের মতো হয়েছে। পরে সবাই আমার মেয়েকে নিয়ে জান্নাতের কাছে গেল, সাথে আমিও আছি। জান্নাতের কাছে গিয়ে প্রথমে আমি ওর কপালে একটা চুমু দিলাম আর সবাই যে যার মতো চলে গেল। আমি আমার মেয়েকে জান্নাতের কোলে দিলাম মেয়েকে পেয়ে চোখ দিয়ে পানি পড়ে কেন? আর আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আরে পাগলি কাঁদে না, আমাদের মেয়ে তো, এতে কাঁদার কি আছে? আমি কই কাঁদছি, শুধু অবাধ হচ্ছ পানি বেরিয়ে আসছে আনন্দে। আমি হাসবো না কাঁদবো বুঝতেছি না, তাই আমি আর কিছু বললাম না। জান্নাতকে রিলিজ করে দিল, কারণ বেশি কিছু হয়নি তাই জলদি ছুটি দিল। জান্নাত আর আমার মেয়েকে পেয়ে বাড়ির সবাই আনন্দের সীমা নাই। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।